28 তারিখের পরে আমাকে উত্তরার মেইন ফাইন্যান্সার হিসেবে ধরেছে যে আমি কোটা আন্দোলনে 3 কোটি টাকা দিয়েছি। এই কারণে আসলে আপনাকে ভালনারেবল করার জন্য ওদের টর্চারটা ছিল খুবই সিস্টেমেটিক এবং ব্রুটাল। মানুষ আমাকে ভোট দিবে কারণ আমি গত 17 বছর মানুষের সাথে ছিলাম। আমি প্রায় হাজারখানেক ক্যান্সার পেশেন্টসের সাথে কাজ করেছি। বিএনপির মনোনয়ন পেয়ে নিঃসন্দেহে ভালো লাগছে এবং আমি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ যে উনি আমাদের গত 17 বছরের ফ্যাসিবাদ আন্দোলনকে অ্যাকনোলেজ করেছেন আমাদের এই নমিনেশনের মাধ্যমে। আর আমরা তো মাঠের মানুষ নিয়ে কাজ করেছি, মানুষ আমাদের সাথে ছিল দেখেই আমরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে পেরেছি। তা আমাদের প্রস্তুতিটাও ব্যাপক এবং আমরা আশা করছি যে মানুষের হৃদয়ে ধানের শীষ আছে এবং সেই ক্ষেত্রে আমাদের ধানের শীষের প্রতীক অবশ্যই বিপুল ভোটে জয়লাভ করবে। নিজ এলাকায় কেমন সাড়া পাচ্ছেন, জনগণ কীভাবে গ্রহণ করছেন? নিজ এলাকায় আসলে আমরা গত 17 বছর নিজ এলাকায় মানুষের সাথে কাজ করেছি, ফলে মানুষের সাড়া অবশ্যই অনেক ভালো। আমরা গত 17 বছর বিভিন্ন কারণে মানুষকে কমিটমেন্ট ডেলিভারিও করেছি, যে আমরা মানুষের চিকিৎসার ক্ষেত্রে পাশে দাঁড়িয়েছি, এডুকেশনের জন্য পাশে দাঁড়িয়েছি। তো নিঃসন্দেহে মানুষের কাছে আমরা গত 17 বছরে একটি আস্থার জায়গায় গিয়েছি ক্যান্ডিডেট হিসেবে এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। একটি বিষয় জানবো যে আপনাকে গুম করে আয়না ভরে নেওয়া হয়েছে, সেই নির্মমতার স্মৃতি শুনতে। আসলে আমাকে আমি 21 তারিখে লন্ডন থেকে এসেছিলাম, আমার একটা ব্যবসায়িক কারণে গিয়েছিলাম। তো 2024 সালের জুনের 21 তারিখে আমি লন্ডন থেকে ফিরেছি। তারা আমাকে 28 তারিখে গুলশানের বাসা থেকে অ্যারেস্ট করে। আমার ওটা একটা ভিডিও আছে যেটাতে আপনারা দেখবেন যে আমার মতো মানুষকে ধরতে তারা যে ধরনের ওয়েপন নিয়ে এসছে আমার বাসায় 25-30 জন। আমার মেয়ে ছিল 10 বছরের, স্বাভাবিকভাবে এত অস্ত্র আর এই ধরনের পুলিশ দেখে সে ট্রমায়। আমার ছেলে 15 বছর বয়স ছিল, তাকেও অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছে। আমি যেহেতু একটু লুকিয়েছিলাম তাদের ধরতে অনেক সময় লেগেছে। তবে 28 তারিখের পরে আমাকে উত্তরার মেইন ফাইন্যান্সার হিসেবে ধরেছে যে আমি কোটা আন্দোলনে 3 কোটি টাকা দিয়েছি এবং এই কারণে তাদের এই ধরনের ওরা আসলে খুব স্টেজ ড্রামা করছিল যে পরের দিন আমাদের সব সাংবাদিকদেরকে ডাকবে, মিডিয়াকে ডাকবে, তাদের সামনে আমাকে আসলে বলতে হবে যে আমি কাকে টাকা দিয়েছি, কয়েকটা মানুষের নামও দেখায়। এই কারণে আসলে আপনাকে ভালনারেবল করার জন্য ওদের টর্চারটা ছিল খুবই সিস্টেমেটিক এবং ব্রুটাল। সেই সিস্টেমেটিক এবং ব্রুটাল আর আলটিমেটলি একটা ফ্যামিলি, তখন সবাই খুব ভয়ও ছিল, বলছে যে 30 মিনিট পরে গুলি করে মেরে বলবো যে কোটা আন্দোলনকারীরা মেরে ফেলছে। তো তাদের আচরণে তো আমরা ভাবছি যে এরা এরকম কিছু করতে পারে। আমরা তো গুম খুনের ঐতিহ্যটা আওয়ামী লীগের জেনেছি এবং আমাদেরকে সিস্টেম্যাটিক্যালি প্রচুর টর্চার করা হয়েছে ওই সময়টায় ওই স্বীকারোক্তিমূলক আদায় করার জন্য। তো একটা মানুষ স্বীকারোক্তি খুব প্লেন পেপারে তখনই দিবে যখন তার আর কোনো হিতাহিত জ্ঞান থাকবে না, ফলে অত্যাচারটা এরকম হিতাহিত জ্ঞানহীন করার জন্যই করা হয়েছে। তো এখন আশা করি যে সেখান থেকেই তো আমরা নতুন সবার সাথেই আমি 6 তারিখে বের হয়েছি। 4 তারিখে ওরা আমাদেরকে 7 দিন আটকে রেখে কোনো কিছু না জানিয়ে আসলে জেলখানায় নিয়ে গিয়েছে। তো অসম্ভব দুঃসহ স্মৃতি ছিল অত্যাচারে। সামনে নির্বাচন, মানুষ আপনাকে কেন ভোট দেবে? হ্যাঁ, ভালো প্রশ্ন। আসলে সামনে নির্বাচন, মানুষ আমাকে ভোট দিবে কারণ আমি গত 17 বছর মানুষের সাথে ছিলাম। আমি প্রায় হাজারখানেক ক্যান্সার পেশেন্টসের সাথে কাজ করেছি। আমি হসপিটালে বিভিন্ন জায়গায় নিজের অর্থায়নে কিছু কাজ করেছি। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি চালু করেছি। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আমি ফেল করা ছাত্রদের সাথে কথা বলেছি। আমি আসলে আমার এলাকায়, আমার গ্রামের আশেপাশে প্রায় 275 জন মানুষকে, স্বল্প শিক্ষিত মানুষকে কাজ শিখিয়ে আমরা বিভিন্ন টেকনিক্যাল প্রজেক্টে ব্যবহার করেছি। তো মানুষের সেই কমিটমেন্টটা আমাকে জানে, আমাকে চেনে, যে আমি কথা দিয়েছি। আমি কখনোই কোনো অর্থ মানুষের থেকে নেই নাই, কখনোই কাউকে কথা দিয়ে কথা রাখি নাই, এরকম নাই।
ফলে মানুষের ওই আস্থার জায়গা থেকেই হয়তো আমাকে ভোটটা দিবে। আর অবশ্যই ধানের শীষের একটি জনপ্রিয়তা, আস্থা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মানুষের কাছে আছে, এই কারণে মানুষ হয়তো আমাদেরকে ভোট দেবে। একটি বিষয় জানবো যে জয়ী হলে ময়মনসিংহ ৮ অর্থাৎ ঈশ্বরগঞ্জবাসীর জন্য আপনি কী করবেন? আমাদের সবচেয়ে বড় একটা প্রথম হলো যে আমাদের একটা রোড ম্যাপ তৈরি করা। প্রথম যে জায়গাটাকে করা উচিত যে এখন আমাদের প্রথম ফোকাস শুধুমাত্র বর্তমান প্রজন্ম না, আমাদের আপকামিং প্রজন্মকে নিয়ে চিন্তা করা। কারণ আমাদের ওয়ার্ল্ডের যে ট্রান্সফরমেশন আসতেছে এটা একটা সম্পূর্ণ এআই বেসড ট্রান্সফরমেশন আসতেছে। ফলে আমাদের জেনজির প্রতি খুবই মানে মনোযোগ দিতে হবে যে আলটিমেটলি লেখাপড়ার জায়গাটাকে তৈরি করতে হবে, যেটা এখন 48%। ফলে আমি বিভিন্ন স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, এই পার্সেন্টেজটা যাতে আমরা 85 to 90% আনতে পারি খুব শর্ট টাইমে। আমরা হেলথ সিস্টেম নিয়ে কাজ করতেছি। আমরা অবশ্যই 6 মাসের ভিতরে আমাদের স্বাস্থ্যসেবাটাকে দৃশ্যমান করতে চাই। এবং আমি আমাদের কমিউনিকেশন সিস্টেমটা, আমাদের রাস্তাঘাট, আমাদের ঈশ্বরগঞ্জে সবসময় বাইরের মানুষ এমপি হয়েছে, ফলে 17 বছর উন্নয়ন বঞ্চিত। আমাদের যে রাস্তাঘাটগুলো আছে সেগুলোকে তৈরি করে আমরা আসলে কানেক্ট করতে চাই। যত মোবিলিটি বাড়বে, আমাদের স্টুডেন্ট মোবিলিটি, আমাদের পিপলসদের মোবিলিটি বাড়লেই নগরায়ন বেশি হবে এবং মানুষ কর্মক্ষম বেশি হবে। ফলে এটাই আমাদের ফার্স্ট 3টা প্রাইমারি ফোকাস। আরেকটা হলো যে কৃষি বেস ইকোনমি, আমাদের যাতে সার ব্যবস্থাপনা এবং বীজ ব্যবস্থাপনা, এবং আমরা যদি আমাদের 31 দফা অনুযায়ী এডাব্লিউডি ম্যাথডস, বিভিন্ন ম্যাথডস, আধুনিক মেথড আমরা কৃষিকাজে আনতে পারি, তাহলে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে নিতে পারবো আমাদের দেশকে, ঈশ্বরগঞ্জকে। এটাই আমাদের ফার্স্ট কমিটমেন্ট। জেনজিদের কথা বলছিলেন, তরুণদের জন্য পরিকল্পনা কি? হ্যাঁ, তরুণদের জন্য অবশ্যই একটি অল্টারনেটিভ আর্নিং সোর্স তৈরি করতে হবে। আসলে আমাদের হাতে যে এখন যে তরুণ প্রজন্ম, তাদের হাতে মোবাইল আছে এবং তাদের অ্যাক্সেস টু ইনফরমেশন আছে। এটাকে তারা ভালো কাজে ব্যবহার করতে পারে, খারাপ কাজেও ব্যবহার করতে পারে। এবং আমাদের এই লেখাপড়ার বেসটা থেকে যেহেতু আমরা শিফট হয়ে যাচ্ছি, তাদেরকে আসলে এডুকেশন সিস্টেমে ব্যাক করা এবং তাদেরকে সবাইকে যদি না হয় যারা ঝরে পড়তেছে তাদেরকে দিয়ে যদি এখন ডাটা লেভেলিং বা ডাটা অ্যানোটেশনের মতো যে ধরনের এআই বেস, যে ধরনের সামাজিক ব্যবসা বা সাধারণ ব্যবসা পৃথিবীতে আসতেছে নতুন মডেল, এগুলো তৈরি করে যদি আমরা এই ধরনের স্বল্প শিক্ষিত মানুষদেরকে এই ধরনের ম্যাসিভ কাজে ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই আমরা ওদেরকে দিয়ে একটা টার্ন ওভার তৈরি করতে পারবো। এটা তাদের জন্য ভালো, এলাকার জন্য ভালো। এই ধরনের পরিকল্পনা আমাদের আছে। আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমি টেক নিয়ে কাজ করি, আমার এই ধরনের ইচ্ছা আছে যে আমরা তরুণ প্রজন্মকে এই ধরনের ডিজিটাইজড ওয়ার্কে ইনভলভ করা। আওয়ামী লীগ তো তার সে দেখেন গত 17 বছর আমরা যখন নৈতিক আন্দোলন করেছিলাম তারা এগুলোর বিপক্ষে ছিল। আসলে নৈতিক আন্দোলনে অসুবিধা নাই, কিন্তু যে অনৈতিক আন্দোলন, শাটডাউন এবং লকডাউন, এগুলো আমি মনে করি যে মানুষের জন্য আওয়ামী লীগ একটি অবিশ্বস্ততার নাম। আওয়ামী লীগ মানুষের মৌলিক অধিকার হরণ করার নাম এবং ফ্যাসিবাদ কায়েম করার নাম। ফলে আসলে আমি তাদেরকে একটা ফ্যাসিবাদী আন্দোলন হিসেবেই তাদের দেখছি। ওই ফ্যাসিবাদ মনোভাব তাদের এখনও আছে। মানুষকে, জনজীবনকে মৌলিক অধিকার হরণ করার মাধ্যমে তারা 17 বছর যেখানে ছিল এখন তারা তো সেখানেই আছে। আমিও সেভাবেই দেখছি। এই আন্দোলনগুলোকে মৌলিক অধিকার হরণ করার আন্দোলন হিসেবে দেখছি। তারেক রহমানের 31 দফা নিয়ে জানতে চাই। 31 দফা নিঃসন্দেহে আগামী রাষ্ট্র পরিচালনা কীভাবে হবে এটার একটি সারসংক্ষেপ। আমরা প্রথম রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। উনি এডুকেশনস, মানুষের গার্লস এডুকেশনস এবং বিভিন্ন জেএনজিকে পরিচালনা করার জন্য যে টেকনিক্যাল এফোর্ট, সব কিছুই তারা বলেছে। সেই জিনিসগুলোই তারা এখন তৈরি করছে, বা এরকম জায়গাতেই আমাদের 31 দফা। আমি মনে করি এটা আমাদের রাষ্ট্র সংস্কারের একটি সিস্টেমেটিক গ্লিমস, যেটা মানুষ যদি আমাদের কমিটমেন্ট টু দ্য পিপলস, যারা আমাদেরকে আগামীতে ভোট দিবে, তারা দেখতে পারবে যে আমাদের আসলে কী প্রতিশ্রুতি ছিল এবং আমরা কীভাবে রাষ্ট্রকে সংস্কার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে।